বিদ্যুৎ। এই দেখো, আমরা ডাক বাংলোর কাছে এসে পড়েছি। আহা, জায়গাটা কি চমৎকার! যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি খুব কবি কবি মানুষ মনে হয়। অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি? আমি কবি? এক গাট্টা মারবো। আমার আর এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করলেও আজ তুই এখান থেকে যেতে পারবি না। সন্ধে হয়ে এসেছে। রাতে পাহাড়ে গাড়ি চালানো খুব ঝামেলার। এখানে যদি আমাদের বাড়ি হতো তাহলে কি ভালোই না হতো? কিরে, তোরা এখানে দাঁড়িয়ে গল্প করবি নাকি ভেতরে যাবি? নে নে, লাগেজগুলো বের করে চল। হ্যাঁ হ্যাঁ কাশি মামা, চলো। দেখো কাশি মামা, বাংলোর বারান্দা থেকে একটা লোক আমাদের লক্ষ্য করছে। লোকটিকে চেনা চেনা বলেই মনে হচ্ছে। আরে আরে আরে, ওকে তো আমি চিনি। মিস্টার দত্ত, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। উনিও তোমাকে চিনতে পেরেছেন। ওই দেখো, তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছেন। হ্যালো দত্ত সাহেব, আপনি এখানে বনবাসী কেন? নমস্কার। আরে নমস্কার নমস্কার, আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি। ও আমার ভাগ্নে তোজো, আর ওরা তোজোর বন্ধু চিকু, তিন্নি আর পুকাই। আসলে ওদের কথা দিয়েছিলাম পরীক্ষার পরে পাহাড়ে ঘুরতে নিয়ে আসবো, তাই এই ভ্রমণ আর কি। আমি আবার এখানে জরুরি একটা মামলায় জড়িয়ে পড়েছি। এই গভীর অরণ্যে আবার কোন মামলায় আপনি জড়িয়ে পড়লেন পুলিশ কাকু? মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে বড়ই রহস্যময় ব্যাপার। পরে সব বলবো, আগে সকলে ভিতরে চলো। এই ঠান্ডায় গরম গরম কফির সাথে পকোড়া খেতে খেতে সব কথা বলা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমার পেটের মধ্যে অজস্র ক্ষুধার্ত বাঘ ছটপট করছে। এই তো কতগুলো ডিম সেদ্ধ খেলি রে তুই, এর মধ্যে খিদে পেয়ে গেল। আমার খাবারের দিকে নজর দিবি না, একদম বলে দিলাম। চলুন পুলিশ কাকু, ভিতরে গিয়ে পকোড়ার স্বাদ নেওয়া যাক। চল। নরেশ, সবার জন্য একটু পকোড়া আর কফি বানাও দেখি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ। চারিদিক শুধু সবুজ আর সবুজ। তুমি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছো, আমি সেখানে দেখছি শুধু অপ্রাকৃতিক বিভীষিকা। বিভীষিকা? হ্যাঁ, দারুণ বিভীষিকা। আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে। কি বলছেন মিস্টার দত্ত? অত্যুক্তি করছি না। মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলোয় এক রাত থাকতে আসেন। পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙেনি দেখে সকালে দরজা ভেঙে ঘরে ঢোকে। বিছানা খালি, ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, কিন্তু কুমুদ বাবু অদৃশ্য। বাংলোর সর্বত্র আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কুমুদ বাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। কি সর্বনাশ! তারপর তার এক সপ্তাহ পরে বাংলোর ভেতর থেকে অদৃশ্য হয়েছে এক কর্মচারী। ঠিক একইভাবে সেও কপ্পুরের মতন শূন্যে মিলিয়ে গেছে বন্ধ ঘরের ভেতর থেকে। এসব ব্যাপার দেখে বাংলোর বাকি কর্মচারীরা ভয়ে দল বেঁধে পালিয়ে গিয়েছে। তাদের ধারণা এসব ভৌতিক কাণ্ড। তাদের ধারণা হয়তো ভুল নয় পুলিশ কাকু। তোমরাও ভূত মানো নাকি? দিনের বেলায় নয়, রাত হলেই আমরা ভূত মানি। কিন্তু পুলিশের আইনে তো ভূতের অস্তিত্ব নেই। যে দারোগার এলাকায় এই বাংলো, গেল সপ্তাহে তিনি এসেছিলেন এখানে তদারক করতে, কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি। বলেন কি? হ্যাঁ,
দারোগা সমস্ত দরজা জানালা নিজে ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন। বাইরের ঘরের দরজার কাছে পাহারায় নিযুক্ত ছিল 2 জন চৌকিদার। কিন্তু সকালে বেলা 10টার সময়ও দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয়। শূন্য খাট, সব জানলা ভেতর থেকে বন্ধ, কিন্তু দারোগা অদৃশ্য। আচ্ছা, কনস্টেবলরা রাতে কোনো শব্দ টব্দ শোনেনি? খালি একবার তাদের কানে গিয়েছিল যে ঘরের ভেতরে খাটখানা মরমর করে উঠেছিল, আর কিছুই নয়। মর্মর শব্দ? ভূতেরা অশরীরী, তাদের ছায়া দেহ না হয় দেওয়াল বা দরজার জানলার পাল্লা ভেদ করে ঘরের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে 3 জন মানুষ অন্তর্হিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয়। তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল, আর এমন ভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মারও এতটুকু লাভ হবে না। ওই 3 জন মানুষের কি হলো? কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি। এখানকার জঙ্গলে বাঘ ভালুক আছে বটে, কিন্তু তারা তো দেওয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না। কুমুদ বাবু আর দারোগা বাবুর গায়ের জামা আর পায়ের জুতোও পাওয়া গিয়েছে, সেটাও ঘরের মধ্যে। খালি গায়ে খালি পায়ে তারা কোথাও যেতে পারেন না। এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যই আজ 5 দিন ধরে আমি এখানে বাস করছি। এইবারে হয়তো আমাকেই অদৃশ্য হতে হবে। মনে হচ্ছে অমিয়রা এলো। অমিয়কে? শিলিগুড়ির এক ব্যবসায়ী, তার সাথে তার ওয়াইফ আর এক কবি বন্ধু এসেছে। আসলে ওরা আরো উপরে যাচ্ছিল। এই রিসর্টের কাছাকাছি এসে ওদের গাড়ি খারাপ হয়ে যায়। দুপুরেই এসেছে ওরা, একটু ঘুরতে বাইরে গিয়েছিল। যাই, একবার বাইরে যাই। হ্যাঁ, আপনারা বরং ফ্রেশ হয়ে নিন, ডিনার টেবিলে দেখা হবে একেবারে। নরেশ, ওনাদের ঘরে নিয়ে যাও। আমি একটু ঘরে যাচ্ছি, ফ্রেশ হইনি, তোমরা এসো। লতিকা ম্যাডামকে বলেননি তো কোনো কথা? না, জানাইনি। শুধু শুধু ভয় পাইয়ে কি লাভ বলুন তো? হ্যাঁ, শেষে বাইরে রাত কাটাতে হবে। যে মুল্লুকে ঘরের ভেতরেই এমন কাণ্ড, রাতে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে? আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে, সুতরাং অতটা ভয় পাওয়ার কারণ নেই। স্যার, বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে। আমাদের দেহই যদি বাতাসে মিলিয়ে যায়, বন্দুক নিয়ে করব কি? হ্যাঁ, ঠিক আছে, এবারে ভেতরে চলুন। মিস্টার দত্তের কথাই যেন সত্য হয়। আজ যদি অদৃশ্য না হই, তাহলে কাল অমিয়র গাড়ি ঠিক না হলেও আমি পায়ে হেঁটেই এখান থেকে পালাবো। বাবু, পকোড়া আর কফি। রাখো, ওই টেবিলে রাখো। হ্যাঁ, এই যে। রাত হয়ে গেছে বাবু, জানালা বন্ধ রাখাই ভালো। এখানে পদে পদে বিপদ, ঘরের মধ্যেও বিপদ, আবার বাইরেও বিপদ। তবে চিন্তা করার কিচ্ছু নেই। মিস্টার দত্তর মতন অফিসার থাকলে কিছুই চিন্তা করার নেই। এই, তোরা এসে পকোড়া আর কফি খেয়ে নে। আহা, কি স্বাদ! পাহাড়ে মনে হয় খাবারের আলাদাই স্বাদ হয়। খোলা জানলার ধারে বসে কি করছো? পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট, এইসব দেখছি আর ঝিঝি পোকার ডাক শুনছি। দেখছো তো, এখানকার জানলায় গরাদ নেই। গড়াত দেওয়া জানলা আমার ভালো লাগে না, মনে হয় যেন জেলখানায় বসে আছি। লতিকা, কবিত্ব সবসময় নিরাপদ নয়। মনে রেখো, আমরা বনের মধ্যে আছি। এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য। জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত। একটা কথা বলবো? কি কথা? আমার না কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি? অস্বস্তি আর ভয়। তুমি হেসো না, কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভেতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কে যেন আমার পানে তাকিয়ে আর তাকিয়েই আছে।
ও কি ও কি তো তোমার মুখ কেমন সাদা হয়ে গেল কেন? ভয় নেই, এটা শুধু আমার মনেরই ভ্রম। কোন ঝোপের ভেতর থেকে লতিকা? কোন ঝোপের ভেতর থেকে? আহা, কি আশ্চর্য! তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন? বলছি তো আমার মনের ভ্রম। দেখো না, ওখানে কেউ নেই। ওখানে কোনো বন্য জন্তু থাকা অসম্ভব নয়। জানলাগুলো আমি বন্ধ করে দিই বরং। লতিকা, ওই দেখো, ওই ঝোপটা সত্যি সত্যি কেমন নড়ে উঠলো। জোরে বাতাস বইছে, ঝোপ তো নড়তেই পারে। হাওয়ায় ঝোপ একদিকেই নুয়ে পড়ে, কিন্তু যেদিক থেকে হাওয়া আসছে ওই ঝোপটা সেদিকেও নুয়ে পড়লো। এসব তো ভালো লক্ষণ নয়। আমি আগে জানালাগুলো বন্ধ করে দিই। এমন চাঁদের আলো তুই দেখতে দিবি না? প্রাণ থাকলে এমন ঢের চাঁদের আলো দেখবার সময় পাবি। আমিও বাইনোকুলার দিয়ে দেখার সময় দেখলাম দূরের ঝোপটা কেমন অস্বাভাবিক ভাবে নড়ছে। আচ্ছা, কাশি মামা কোথায় গেল? মিস্টার দত্তর সঙ্গে কথা বলতে গেছে। একটা জিনিস খেয়াল করেছিস? কি? ঘরে কেমন আষ্টে একটা গন্ধ, একটু অন্য রকম। কোনো বন্য জন্তুর আসা যাওয়া থাকলে এমন গন্ধ হয়। আমি বাবা কোনো গন্ধ পাচ্ছি না। আমি তো শুধু রান্নাঘর থেকে ভেসে আসা কষা মাংসের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই দেশি মুরগির গন্ধ। আমি এদিকে ভয় মরছি আর ও পাচ্ছে মুরগির মাংসের গন্ধ। অদ্ভুত। দাদা বাবুরা সবাই খেতে এসো, সবাই হল ঘরে বসে আছে। নে চল রে, রাতে কি আছে কপালে জানি না। এখন আগে তো পেট পুড়ে খেয়ে নি। আমরা কি সবাই পাহাড়ের নিস্তব্ধতা উপভোগ করছি? সেটা আমারও প্রশ্ন। সবাই এত চুপচাপ কেন সেটা আমিও বুঝতে পারছি না। কিন্তু আপনারা কি আজই এসেছেন? হ্যাঁ, আজই সকালে। আসলে পাহাড় ভ্রমণ আমাদের প্রতি মাসের ব্যাপার। কাজের ফাঁকে সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। আর এবার আমাদের সঙ্গী হয়েছেন আমার এই কবি বন্ধু। আপনি কি স্বভাব কবি নাকি পেশায় কবি? আমি পেশায় বাংলার অধ্যাপক, তবে সেটা পেটের তাগিদে। কোনো সমস্যা হয়েছে? না না, সবই ঠিক আছে। ঘাসগুলো এমন চেপটে চেপটে গেছে কেন? আর কেমন আষ্টে আষ্টে একটা গন্ধ। কিসের গর্ত এগুলো? দেখে তো সাপের মনে হচ্ছে। সাপের খোলস এত বড়! বাপরে, কাছাকাছি মনে হয় সাপ আছে। এখানে আর থাকা যাবে না, বাংলোর দিকে এগিয়ে যাই। ডিনার খেতে বসে দেখলাম তোমরা সবাই যেন কেমন একরকম হয়ে গেছো। কারোর মুখেই হাসি নেই, কেউ ভালো করে কথা বলছেন না। মিস্টার দত্ত খাবার ফেলে উঠে গিয়ে লোকজনদের চুপি চুপি কি সব হুকুম দিয়ে এলেন। চারিদিকে বন্দুক ঘাড়ে সেপাইদের পাহারা, এই সমস্তই আমি লক্ষ্য করেছি। আসল ব্যাপারটা কি বলতো? যা লক্ষ্য করেছো সবই তোমার মনের ভুল। রাত হলো, এখন শুয়ে পড়ো। আমি আজ বন্দুকটা সাথে নিয়ে শোবো। সে কি হঠাৎ? এটা হচ্ছে গভীর জঙ্গল, বুঝলে? আত্মরক্ষার উপায় করে রাখলুম।
ঘরের জানলা দরজা সব বন্ধ। কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও? উফ, তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় অস্থির হয়ে উঠলুম আমি লতিকা। নাও শুয়ে পড়ো দেখি। হুকুম তামিল করলাম। তুই যা দেখেছিস তার সম্পর্কে শিওর তো? 100%। আর যত রহস্য লুকিয়ে আছে ওই ওপরের ঘুলঘুলিতে। আমার মনে হয় মিস্টার দত্তকে জানিয়ে রাখা ভালো, আজ রাতে যেন সবাই সজাগ থাকে আর সবার নজর থাকে সব ঘরের ওপরের ঘুলঘুলির দিকে। আমি মিস্টার দত্তকে জানিয়ে দিচ্ছি। তোজো, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। শোন, তোদের আমি সব বুঝিয়ে দিচ্ছি, আর যা বলবো সেই অনুযায়ী সব করবি। কেমন একটা শব্দ, ঘর ঘরে, না আবার থেমে গেল। রাত অনেক হলো লতিকা, মিছে জেগে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে চমকে দেওয়ার চেষ্টা করো না, ঘুমিয়ে পড়ো। ওগো, আমার না বড্ড ভয় করছে। আবার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে। লতিকা, এবার সত্যি সত্যি তুমি হাসালে। জানলা দরজা সব বন্ধ, কোথাও একটা ছায়া পর্যন্ত নেই। এই অন্ধকারে কে তোমাকে দেখবে? হ্যাঁ, ওগো ওগো, ওঠো ওঠো, ওগো ওগো ওঠো। কি হলো কি হলো কি হলোটা কি? কালো কালো বিদ্যুৎ, কালো বিদ্যুৎ। কালো বিদ্যুৎ? সে আবার কি? ঠিক ঠিক যেন একটা কালো বিদ্যুৎ দেওয়ালের উপর ছড়িয়ে পড়ে আবার সাত করে মিলিয়ে গেল। কোথায়? কোন দিকে? ওইখানে গো, ওইখানে। আর একটা কেমন বন্য গন্ধ। দরজা খুলুন। মিসেস সেন, অমন চেঁচিয়ে উঠলেন কেন? কি হয়েছে লতিকা দেবী? তোমার মুখ এরকম সাদা কেন? কি হয়েছে তোমার? কালো বিদ্যুৎ। কি কালো বিদ্যুৎ? কালো বিদ্যুৎ আবার কাকে বলে? এ ঘর নিরাপদ নয়। আমার নাকে কেমন একটা বন্য গন্ধ আসছে। কি কালো বিদ্যুৎ? কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো? আর এই বন্য গন্ধটা? মিস্টার দত্ত, আপনি কি কোনো বন্য গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি বলেই তো মনে হচ্ছে, কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায়? দরজা জানলা সবই তো বন্ধ। যে ঘরের আলো বন্ধ ছিল সেই ঘরেই সে যাবে। আলো বন্ধ ছিল অমিয় আঙ্কেলদের ঘরে। পুলিশ কাকু, পুলিশ কাকু, ওই দেখো কাশি মামা। হ্যাঁ বল তোজো। ওই দেখো কি একটা নড়ছে কালো রঙের, অমিয় আঙ্কেলদের চালের ফাঁকে। শূন্যে গুলি চালাও, ওর গায়ে যেন না লাগে। অমিয় আঙ্কেল, আপনারা তাড়াতাড়ি বাইরে আসুন আর ঘরের মধ্যে থাকবেন না। কেন, কি হয়েছে? ঘরের চালের ওপর সিলিং এর ফাঁকে অজগর। আমি বলেছিলাম আমি কিছু একটা দেখেছি, বন্য গন্ধও পেয়েছি আমি। আর দেরি নয়, চলো বাইরে। বন্দুক বন্দুক ছড়ো, বন্দুক ছড়ো। অজগর, বিশাল অজগর সাপ, 15 ফুট লম্বা অজগর। না, ওকে কেউ মারবে না। ওকে ঘরের মধ্যে আটকে দাও। কাল বন দপ্তরের লোক এসে ওকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তোজো ঠিকই বলেছে। ওরা আমাদের উপর আক্রমণ করছে তার কারণ আমরা ওদের জায়গা দখল করেছি। ওরা আমাদের জায়গা দখল করেনি। এতক্ষণে সব রহস্য পরিষ্কার হলো। ঘরের চাল আর দেওয়ালের মাঝখানের ফাঁক দিয়ে ওই ভীষণ জীবটা ভেতরে ঢোকবার পথ আবিষ্কার করেছিল। ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়ত। তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত। আজকেও ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল, কিন্তু লতিকা আন্টি চিৎকার করে ওঠার জন্য ও ভয় পেয়ে কালো বিদ্যুতের মতোই স্যাট করে আবার বাইরে অদৃশ্য হয়।
সেখানে বন্দুকের গুলির শব্দে ভয় পেয়ে আবার ভেতরে আসতে বাধ্য হয়। আর আজ রাতে ডিনারের পর আমি ওর রহস্য উদ্ঘাটন করি ওই জঙ্গলের মধ্যে। আমি গর্তের মধ্যে ডিম দেখে বুঝি তা সাপের ডিম, আর তারপর খোলস দেখি। খোলসের মাপ দেখে বুঝি এই সাপ যে সে সাপ নয়, অন্তত 12 ফুট লম্বা হবে। সবার মাঝে লতিকা ম্যাডামের উপমা দেওয়ার শক্তি দেখে আমি মুগ্ধ হচ্ছি। কালো বিদ্যুৎ, চমৎকার উপমা। আর এই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের তোজো অনায়াসেই পুরস্কার দাবি করতে পারে, কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্যের কিনারা হলো। যাক বাবা, আমারও মান বাঁচল। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।